ঝুনঝুনিটা অন্ধকারে একপাশে ফেলে দিয়ে হাত মুখ ধোবার জন্য কুয়ো থেকে জল তুলতে গেল অঞ্জন। বালতিটার তোলা জলে চোখ মুখ ভেজাতেই কেমন যেন একটা পচা গলা গন্ধ নাকে পেল। এরপর বালতি ফেলে দিয়ে কুয়োর দিকে তাকিয়ে অঞ্জন বলল, কয় জনম ধরে ব্যবহার হয়নি কে জানে, কিন্তু আজই তো বসিয়েছে বোধ হয়। কি জানি মাটির জন্য এমন গন্ধ হতে পারে, কিন্তু এত উগ্র গন্ধ! ইস, কেনা জলের চেয়ে ঢের ভালো বাবা। বাবারে! কথাগুলো বলে কুয়োর কাছ থেকে ঘরের দিকে চলে গিয়ে দরজাটা ভেতর থেকে আটকাতেই যাচ্ছিল অঞ্জন, হঠাৎ একটা বাইরে থেকে শব্দ পেয়ে ঘরের আলোয় পেছন ঘুরে দরজার ফাঁক দিয়ে দেখতে পেল কুয়োর বালতির মধ্যে একটা কাটা হাত। বালতিটা ঘেঁষ্টে ঘেঁষ্টে উঠে আসছে বালতির ভেতর থেকে। আচ্ছা, প্রথমেই আপনাদের একটা কথা বলি। অনেকেই যারা আছেন গল্প শুনছেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছেন। আমাদের পাশে থাকুন এবং আরও ভালো গল্প শুনতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আশ্বিন মাসটা শেষ হতে না হতেই যে পরিমাণে চারিদিকে হিম পড়ছে তাতে শরীরে এক প্রকার কাঁপুনি ধরে যায় যেন। এক হাতে লণ্ঠনটা ধরে ভজহরি প্রশান্তর দিকে ঘুরে তাকিয়ে বলল, আরে স্যার, এই দেরি কইরেন না। এই গ্রামের রাস্তায় একে আপনার অচেনা, তার মধ্যে দেখেছেন তো কেমন চারপাশে হিম পড়ছে। ভজহরির ডাক শুনতে পেয়ে প্রশান্ত তাকে বলল, হ্যাঁ যাচ্ছি, তুমি এগো, আমিও আসছি। কথাটা বলেই রাস্তাটা ধরে এগোতে যাচ্ছিল প্রশান্ত। চারিদিকটা একেবারে নিস্তব্ধ। চারপাশের অন্ধকারে আলো ফেললে বোঝা যায় মাঠের মধ্যে সদ্য কাটা ধান গাছগুলোকে সারি সারি রাখা আছে। রাতের এই নিস্তব্ধতার মধ্যেই রাস্তার পাশের ঝোপঝাড় থেকে কখনো শেয়ালের ডাক ভেসে আসছে, আবার কখনো কুকুরের ডাক। মোবাইলের টর্চের আলো জেলে এগিয়ে যাচ্ছিল প্রশান্ত। এমন সময় হঠাৎ ভজহরি প্রশান্তের সামনে এসে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, রাতে যদি জল তেষ্টা পায় তাইলে কিন্তু বাইরে বের হবেন না স্যার। কেন? আগে আমাদের পুরুলিয়ায় এই জলের একটা সমস্যা আছে, আর তাছাড়া কি থেমে গেলে কেন? আশেপাশে তেমন তো কোথাও জলের ব্যবস্থা নাই। এই একটু দূরে কিছুটা হাঁটলেই বড় রাস্তার পাশে একটা কল আছে, সেখানে গিয়েই জল খেতে হয়। আমাদের এখানকার মাটি বড় রুক্ষ, তাই আর কি কল বসালেও মাটির নিচ থেকে জল বের হয় না। কখনো লাল জল, আবার কখনো জলের সঙ্গে বালি। বহুবার আমরা চিঠি দিয়েছি অফিসে, কিন্তু কোনো লাভ হয়নি। আচ্ছা, কিন্তু তাহলে তো তোমাদের এখানে জলের খুব অসুবিধা হয়। তার কি হয় স্যার, তবে এখন অভ্যেস হয়ে গেছে। আপনি আসেন আসেন, আমাদের গ্রাম প্রায় এসেই গেছি। কথাগুলো বলে পাশের একটা সরু রাস্তা দিয়ে নেমে সামনের একটা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে কয়েকবার দরজায় টোকা মারে ভজহরি। তার স্ত্রীকে ডাকলে ভজহরির স্ত্রী শান্তি দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। ভজহরি প্রশান্তকে নিয়ে বাড়িতে ঢুকে বলল, এই যে স্যার, এই যে আমাদের ছোট্ট বাড়ি। জানি আপনি শহরে থাকেন, একটু হয়তো অসুবিধাই হবে। আরে না না, অসুবিধার আর কি। আমার ঘরটা কোথায়? শান্তি প্রশান্তকে নিয়ে ওর থাকার ঘর দেখাতেই যাচ্ছিল, এমন সময় উঠোনের মধ্যে যেখানে কুয়োটা রয়েছে সেদিকে তাকিয়ে শান্তি যেন কেমন আমতা আমতা করে বলল, ওই তো ওই ঘরটা। শান্তি প্রশান্তকে ঘরের চাবিটা দিয়ে সামনের একটা ঘর দেখিয়ে দিল। চাবি নিয়ে নিজের ঘরে চলে যেতেই ভজহরি শান্তিকে বলল, তুমি চোখ মুখ অমন করলে কেন? হ্যাঁ, যদি উনি টের পেয়ে যেতেন। তুমি যাও গিয়ে খাবার বাড়ো, রাত তো কম হলো না। খাবার সময় না হয় ওনাকে সব বলে দেব,
ওনাকে কিছু একটা বানিয়ে এখন দেওয়া লাগবে। যাও তো, যাও, তুমি যাও। দরজাটা খুলতেই কাঁধ থেকে ব্যাগটাকে সামনের বিছানায় একপাশে রাখলো প্রশান্ত। ঘরের আলো আগে থেকে জ্বালানোই ছিল। ঘরের চারিদিকটা একবার ভালোভাবে দেখেছিল প্রশান্ত। হঠাৎ খেতে যাওয়ার জন্য বেশ কয়েকবার ভজহরির স্ত্রী শান্তি দেবীর গলার আওয়াজ কয়েকবার কানে পৌঁছতেই প্রশান্ত বুঝল রাতের খাওয়ার জন্যই শান্তি বৌদি বারবার ডাকছে তাকে। আর রাতও প্রায় 11টার মতো বাজে। আসছি বলে ঘরের বাইরের উঠোনে থাকা কুয়োটার সামনে হাত মুখ ধোবার জন্য কুয়োটার সামনেই যাচ্ছিল প্রশান্ত। হঠাৎ কুয়োটার কাছে এগোতেই থমকে দাঁড়ায় প্রশান্ত। তার সামনে কেউ একটা জানি দাঁড়িয়ে রয়েছে। সে কুয়োটার দিকে খানিকটা ঝুঁকে তাকিয়ে আছে। মুখটা অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না পুরোপুরি। হঠাৎ প্রশান্ত একটা বাচ্চাদের খেলনার আওয়াজ শুনতে পেল। পকেট থেকে মোবাইল টর্চের আলো জ্বালিয়ে সে দেখল একটা বাচ্চা কুয়োর সামনে ওভাবে ঝুঁকে দাঁড়িয়ে রয়েছে। একইভাবে সে শুধু তাকিয়ে রয়েছে কুয়োর ভেতরের গভীর অন্ধকারে। কিন্তু কে এই বাচ্চাটা, আর এত রাতে কেনই বা এভাবে তাকিয়ে রয়েছে? কিছুই বুঝতে পারল না প্রশান্ত। ওর ঘাড়ে হাত রাখতেই এগিয়েই বাচ্চাটা পিছনে ঘুরে প্রশান্তর দিকে একইভাবে তাকিয়ে বলল, কি গো, খেতে যাবে না? মা ডাকছে তো অনেকক্ষণ। হ্যাঁ যাব, কিন্তু তুমি কে? আমি সুখেন। সুখেন এই নামটা আগেও শুনেছে প্রশান্ত। আজ আসার সময় গাড়ি থেকে নামবার সময় ভজহরিদার মুখেই এই নামটা প্রথম সে শোনে। ভজহরিদার সাথে একথাও বলেছিল যে তার একটা 13-14 বছরের একটা ছেলে আছে, নাম সুখেন। এই ছেলেটাই হয়তো সুখেন। তুমি খেতে যাবে না? হে হে, আমার খাওয়া তো আগেই হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। কথাটা শেষ করতেই শান্তি বৌদির আবার গলার আওয়াজ শুনে রান্নাঘরের দিকে এগোতে যাচ্ছিল প্রশান্ত। হঠাৎ পেছন ঘুরে সে খানিকটা থমকে দাঁড়িয়ে সুখেনকে বলল, আচ্ছা, তুমি ওভাবে কুয়োর মধ্যে কি দেখছিলে, আর ওটা বাজাচ্ছ কেন ওভাবে? আরে ওদেরকে দেখছিলাম, এই খেলনাটা ওদের। ওদের মানে? কাদের কথা বলছো? হঠাৎ প্রশান্তর মোবাইলের রিংটোন বেজে উঠতেই সুখেনের শেষ কথাটা যেন কান ঘেঁষেও ঘেঁষল না প্রশান্তর। রান্নাঘরে ঢুকে মেঝেতে বসেই শান্তি বৌদি একটা থালায় খাবার বেড়ে নিয়ে এলো। ভাত আর সঙ্গে বাঁধাকপির ঘন্ট, একটা মাছের তরকারি। ভজহরিও প্রশান্তর পাশে এসে পা মুড়ে বসল। কি স্যার, রান্না সব ভালো হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, দুর্দান্ত। আর বৌদি এত সুন্দর রান্না করেন, আপনিও শুরু করুন দাদা। আর বৌদি, আপনিও দাঁড়িয়ে থাকলেনই বা কেন, এসে বসুন। না ভাই, তুমি অত দূর থেকে এসেছো, তোমরা খাও। আর তাছাড়া আমার ছেলেটা এখনো খায়নি, ও এলে ওর সাথেই খাবো। সুখেন খায়নি কথাটা শুনে প্রশান্ত খানিকটা অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমাকে তো বলল ওর নাকি আগেই খাওয়া হয়ে গেছে, তার মানে মিথ্যে বলেছে। প্রশান্তর কথাটা শেষ হতে না হতেই শান্তি প্রশান্তকে বলল, ভাই, কোথায় দেখেছো আমার ছেলেটাকে? অনেকক্ষণ ধরে খুঁজছি, কয়েকবার তো ডাকলামও। কোথায় দেখলে ওকে? ওই তো কুয়োটার সামনে। কুয়ো শব্দটা শুনতেই কেমন যেন গায়ে চাদর থাকা সত্ত্বেও শান্তি কাঁপতে কাঁপতে পিঁড়ি থেকে উঠে দাঁড়ালো। এই দৃশ্য দেখে ভজহরি বলল, না 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 না, ও আগাগোড়াই একটু মিথ্যা কথা বলার ওস্তাদ। তার মধ্যে তোমাকে নতুন দেখেছে। আহা, কতবার বলেছি গো তোমাকে সুখেনের মা, ছেলেকে একটু সামলাও, এত মিথ্যা কথা বললে চলে না, বুঝলে? ভজহরির কথার কোনো উত্তর না দিয়ে সুখেনের নাম ধরে ডাকতে ডাকতে রান্নাঘর থেকে বেরিয়ে গেল শান্তি। শান্তি সুখেনের নাম ধরে ডাকতে ডাকতে উঠোনের মধ্যের বাল্বটা জ্বালাতেই উঠোনের মধ্যে হঠাৎ সুখেনকে একটা কুয়োর দিকে ঝুঁকে তাকিয়ে থাকতে দেখল শান্তি। ছোট্ট বাচ্চাদের কোনো খেলনা ওর হাতে রয়েছে, সেটাকে শুধু কুয়োর দেওয়ালে
বারবার ঘষে ঘষে বাজাচ্ছে সুখেন। শান্তি এই দৃশ্য দেখে দৌড়ে গিয়ে সুখেনের হাতটা ধরতেই সুখেন তাকে বলল, আজ আমার হাত ধরতে পারলে, কিন্তু ওর হাত সেদিন কেন ধরনি বলো? বলো, তোমরা বলো। হঠাৎ কথাগুলো কয়েকবার একইভাবে বলতে বলতে কুয়োর পাড়ে জ্ঞান হারিয়ে পড়ে যায় সুখেন। শান্তি হঠাৎ তার কানে একটা মহিলার কণ্ঠস্বরের ফ্যাসফেসে শব্দ শুনতেই আতঙ্কিত চোখে কুয়োর দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। সেই চিৎকার শুনে রান্নাঘরে খাবার আসন থেকে উঠে উৎকণ্ঠায় রান্নাঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে ভজহরি আর প্রশান্ত। সুখেনকে ঘরে বিছানায় নিয়ে শোয়াতেই তার চোখে শান্তি কয়েকবার জলের ছিটে ছেটাতেই চোখ খুলে কেমন চারিদিকে তাকাতে থাকে সুখেন। কি রে বাবা, কি হয়েছিল তখন তোর? ওভাবে যে মাটিতে পড়ে গেলি? কই মা, আমার তো কিছুই মনে নেই। ভজহরি একটা নিশ্চিন্ত স্বরে শান্তিকে বলল, মানে ওকে তাড়াতাড়ি খাইয়ে শুতে পাঠাও। হয়তো শীতের দিনকাল, চোখে ঘুম লেগে হাঁটছিল, তাই হয়তো ওভাবে জ্ঞান হারিয়েছিল আর কি। শান্তি আবারও আমতা আমতা করে শেষমেশ মাথা নাড়ে। তবে সে নিজের চোখে দেখেছে সুখেনকে তখন পড়ে যাওয়ার আগে কয়েকটা শব্দ বলতে, আর ওই হাসির শব্দ তো কেউ ছিল না। ওগুলো হয়তো তার মনের ভুল হবে। ছেলেটা হঠাৎ এক রাতে ওসবই বা বলবে কেন? আবার কুয়োটার কথা ভাবলেই কেমন যেন বারবার ছেলেটাকে জড়িয়ে ধরে শান্তি। প্রশান্ত বলল, সুখেন, তুমি খেতে যাও, রাত তো অনেক হলো। ভজহরি দাদা আর বৌদি, আমি তাহলে ঘুমোতে গেলাম। শুভরাত্রি। নিজের ঘরের পাশে চলে গিয়ে দরজাটা ভেতর থেকে আটকে দিল প্রশান্ত। প্রায় গভীর রাত হয়ে গেছে। ঘরটা পাকাপোক্ত হলেও ঘরের মধ্যে শীত শীত ভাবটা রয়েছে। ঘরের আলো নিভিয়ে বিছানায় এপাশ ওপাশ করছিল প্রশান্ত। নতুন জায়গা, তাই হয়তো ঘুম আসতে তার একটু বেশি সময় লাগছে। এমন সময় হঠাৎ তার বাইরের ঘরের দরজায় কয়েকবার প্রচন্ড জোরে ধাক্কা মারার শব্দ শুনতে পেল সে। আওয়াজটা আবারও হতেই প্রশান্ত শেষমেশ ঘুম ভেঙে আর না উঠে পারল না। বিছানায় আধাভাবে শুয়ে ঘুম ভাঙা চোখে সে বলল, কে? ভজহরি দাদা নাকি? কিন্তু তার কথার কোনো উত্তর এলো না, বরং আবারও কয়েকবার এক নাগারে সেই দরজায় ধাক্কা মারার শব্দ হয়েই যাচ্ছিল। দরজার বাইরে ঠিক কে দাঁড়িয়ে রয়েছে তা ঠিক বুঝতে পারছে না প্রশান্ত। আবার আওয়াজটা একইভাবে হতেই বেশ একটা বিরক্তি নিয়ে বিছানা থেকে উঠে মোবাইলের টর্চ লাইটটা জ্বালিয়ে দরজা খুলে সামনের দিকে তাকালো প্রশান্ত। না, কোথাও কেউ নেই তো। তাহলে দরজায় ধাক্কাই বা মারল কে? চারিদিকে শুধু কুয়াশার ঘোলাটে আস্তরণ পড়ে রয়েছে, আর মাঝে মাঝে শিশিরের ফোঁটাগুলো শব্দ করে জমে জমে আশেপাশে কোথাও পড়ছে। ঘরের দরজাটা আবারও বিরক্তি ভরেই আটকাতেই যাচ্ছিল প্রশান্ত। হঠাৎ একটা সময় একটা মহিলার কান্নার শব্দ শুনতে পেল প্রশান্ত। আওয়াজটা বেশ ভালো করে শুনল প্রশান্ত। না না, সে এবারে ভুল শুনেছে। একটা মহিলার কান্নার আওয়াজ ভেসে আসছে কোথা থেকে যেন, সাথে জলের শব্দ। ও মহিলাটা কেবল আর্তনাদের সুরে বলছে, বাঁচাও, বাঁচাও আমাকে, আর আমার বাচ্চাটাকে বাঁচাও, আমাদের বাঁচাও কেউ। প্রশান্ত ভজহরির ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এত রাতে তাদেরকে আর বিরক্ত করা ঠিক হবে না ভেবে আর সেদিকে এগিয়ে না গিয়ে আওয়াজটা ঠিক কোন দিক থেকে আসছে সেটা লক্ষ্য করে এগিয়ে যাচ্ছিল প্রশান্ত। হঠাৎ তার মনে হলো আওয়াজটা কুয়োর মধ্যে থেকেই আসছে। মোবাইলের টর্চের আলোটা জ্বালিয়ে নিয়ে কুয়োর সামনে গিয়ে খানিকটা ঝুঁকে কুয়োর ভেতরে প্রশান্ত আলো ফেলতে দেখল একটা মহিলা কুয়োর ভেতরে জলে কোনো রকমে তার মুখ বার করে বারবার সাহায্যের জন্য হাত নাড়ছে। প্রশান্তের টর্চের আলোটা দেখে সে জলের মধ্যে আবারও হাত নেড়ে বলল, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে আর আমার বাচ্চাটাকে, বাঁচাও, নইলে নইলে যে আমরা মরে যাব গো।
প্রশান্ত ঠিক কি করবে কিছুই বুঝতে পারল না। আশেপাশে কোনো কিছু যে কুয়োতে ফেলে সেটা ধরে টেনে তুলবে তেমন কিছুও তার চোখে পড়ল না। আর সেই মহিলা এত রাতে কিভাবেই বা কুয়োর মধ্যে গেল কিছুই বুঝতে পারল না প্রশান্ত। তুমি তুমি কুয়োতে নেমে আসো না, এসো, বেশি জল নেই, কুয়োর ধারে ধারে কয়েকটা ইট আছে, এসো না তুমি, এসো, আমাদের বাঁচাও না গো, বাঁচাও না গো আমাদের। এক নাগারে সেই মহিলার কণ্ঠস্বর কথা বলতে বলতে আবার কাঁদতে শুরু করল। ধীরে ধীরে কেমন যেন একটা সম্মোহনের চোখে প্রশান্ত কুয়োটাকে দেখতে লাগলো বারবার। সেই মহিলাটি কান্না থামিয়ে দিয়ে ক্ষীণ স্বরে বারবার বলে যাচ্ছে শুধু, এসো, দেরি করছো কেন? আমি আর আমার বাচ্চাটা যে মরে যাব, আমাদের জল থেকে তোলো, তোলো জল থেকে। সেই স্বরের সম্মোহনে ক্রমশ কুয়োর দিকে এগিয়ে গিয়ে কুয়োর উপর দাঁড়িয়ে ভেতরে ইটগুলোর উপর পা রেখে কুয়োর ভেতরে নামতেই যাচ্ছিল প্রশান্ত। ঠিক এমন সময় প্রচন্ড জোরে চিৎকার করে বিছানার মধ্যে লাফিয়ে ওঠে প্রশান্ত। চারিদিকটাই ভালো করে তাকাতেই সে লক্ষ্য করল সে কোনো কুয়োর কাছে নেই, সে ঘরেই শুয়ে আছে। তাহলে কি ওটা স্বপ্ন ছিল? স্বপ্ন কি এমন হয়? এক মুহূর্তের মধ্যে যেন মনে হচ্ছিল না, ওটা কোনো স্বপ্ন নয়, যেন বাস্তবেই ঘটেছিল। আর কে ওই মহিলা যে কুয়োর মধ্যে পড়ে গেছিল, যে তাকে বারবার কুয়ো থেকে তুলতে যাচ্ছিল? বিছানা থেকে উঠে ঘরের জানালাটা খুলে দিতেই কুয়াশার মধ্যে একটা সরু আলোর বিচ্ছুরণ এসে গায়ে লাগলো প্রশান্তর। জানালার পাশে কতগুলো সারি সারি লম্বাটে গাছ দাঁড়িয়ে রয়েছে। মাঝে মধ্যে গাছগুলো কেমন যেন হাওয়ায় নড়ে চড়ে উঠছে। আর দূরের একটা পুকুরের চারিদিকের জঙ্গলে কতগুলো বক উড়ে বেড়াচ্ছে। বাইরে থেকে কয়েকবার দরজায় টোকা পড়তেই দরজার সামনে এগিয়ে দরজাটা খুলে দিল প্রশান্ত। ভজহরির স্ত্রী একটা কাপে করে চা আর প্লেটে কয়েকটা বিস্কুট এনেছিলেন। সেগুলোই টেবিলের উপরে রেখে প্রশান্তকে বলল, যাও ভাই, চোখ মুখ ধুয়ে নাও, বাইরে জল রাখা আছে। তারপর তুমি তো আবার আর একটু পরে বের হবে, তোমার না হলে দেরি হয়ে যাবে। আমি গিয়ে রান্না বসাই। না না বৌদি, আমি না হয় আশেপাশের কোনো দোকান থেকে খেয়ে নেব, ফিরে এসে না হয় খাবো। অনেকটাই দেরি হয়ে গেছে বুঝলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভজহরিদা ঘুম থেকে উঠেছে বৌদি? হ্যাঁ গো ভাই, আসলে সুখেনের আবার গতকাল মাঝরাত থেকে খুব জ্বর এসেছে বুঝলে। সারাদিন আমাদের আর কারোর ঘুম হয়নি। ভোর হবার পর তাই সকাল সকাল ওকে ঘনা ডাক্তারের কাছে দেখাতে নিয়ে গেছে। কথাগুলো বলে শান্তি চলে যেতেই প্রশান্ত মুখ ধোবার জন্য উঠোনে আসতেই দেখল কুয়োটা আর বাইরে নেই। শুধু বারান্দার একপাশে একটা বালতিতে জল রাখা আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? কুয়োটা তো কালকেও রাতে ওখানেই ছিল, কিন্তু হঠাৎ করে গেল কোথায়? যদি সেটা বুঝিয়েও দেওয়া হয় তাহলেও তো সময় লাগবে। কিন্তু উঠোন দেখে তো মনেই হচ্ছে না যে ওখানে আদৌ কোনো কুয়ো ছিল। তাহলে কি তার মনের ভুল? না না, তা সম্ভব নয়। কাল ভজহরিদার বাড়িতে ঢোকবার পর থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত কুয়োটাকে তো ওখানেই দেখেছিল প্রশান্ত। আপন মনে এসব কথা ভাবতে ভাবতেই বারান্দায় বসে পড়ে প্রশান্ত। রান্নাঘরের আড়াল থেকে শান্তি কেবল প্রশান্তকে আর ভাবে দেখছিল। তার নাকে হঠাৎ কড়াইয়ের বসানো তরকারির একটা পোড়াটে গন্ধ পেয়ে সেখানে তড়িঘড়ি গিয়ে খুন্তি দিয়ে আবার তরকারিগুলো নাড়তে শুরু করে সে। কুয়াশার পুরু আবরণটা এখনো চারিদিক থেকে অবলীন হয়ে যায়নি। তার মধ্যেই রাস্তা দিয়ে ঘুঘুডাঙ্গি যাওয়ার জন্য হাঁটছিল সে। আজ প্রশান্তর এই ঘুঘুডাঙ্গি গ্রামে একটা প্রাথমিক স্কুলে
চাকরির প্রথম দিন। স্কুলে পৌঁছতে আরও বেশ কিছুক্ষণ লাগবে তার। রাস্তায় একটা টোটো থামিয়ে সেটাতে উঠে পড়ল প্রশান্ত। একটা কনকনে ঠান্ডা দমকা হাওয়া বারবার এসে লাগছে তার শরীরে। অপরদিকে আরও দুই যাত্রী প্রশান্তকে দেখে খানিকক্ষণ ওর দিকে তাকিয়ে বলল, নতুন লাগছে এখানে বাবুকে। কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আমি শহরে থাকি। আজকে একটা স্কুলে চাকরির প্রথম দিন, ওই ঘুঘুডাঙ্গির একটা প্রাইমারি স্কুলে। আপনারা কোথায় যাচ্ছেন? লোকগুলোর সঙ্গে ব্যাগে আরও কিছু ছিল। মনে হচ্ছিল ওগুলো কতগুলো রং বেরঙের মুখোশ। লোক দুটোর মধ্যে একজন বলল, আমরা ছৌ নাচের পালা করি, তাই আজকেও যাচ্ছি। আমাদের দলের আরো সবাই আগে চলে গেছে, শুধু আমাদের দুজনেরই একটু দেরি হলো আর কি। পরিচয় হয়ে বেশ ভালো লাগলো। তা আপনি থাকছেন কোথায়? ঝুমুরপুর। প্রশান্তর মুখে এই কথা শুনে লোক দুটো পরস্পরের দিকে মুখ চাওয়াচাওয়ি করে বলল, একটু সাবধানে থাকবেন। কেন বলুন তো? না না, ওই ঝুমুরপুরে অভিশাপ লাগা আছে এই গ্রামে। মানে আপনাদের কথার আমি কিছুই বুঝছি না। ওই ঝুমুরপুর গ্রামে একটা অদৃশ্য কুয়ো আছে। সেই কুয়োটা গোটা গ্রামে হেঁটে চলে বেড়ায়। মাঝরাতে কুয়োটার ভিতর থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ বেরিয়ে আসে, আবার পরের দিন আপনা আপনি কেমন যেন মিলিয়ে যায়। আবার হয়তো ওই গ্রামের অন্য কোনো বাড়িতে। লোকটার কথা শেষ হতে না হতেই প্রশান্ত একটা প্রচণ্ড জোরে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কি বলছেন? মানুষ হাঁটলেও তাও না হয় বিশ্বাস করা যেত, কিন্তু তাই বলে কুয়ো, তাও আবার নাকি গোটা গ্রামে হেঁটে চলে বেড়ায়? না না, সত্যি। আর আর যে ওইটাকে সাড়া দেয় তাকে। আর লোকটা কথাটা শেষ করতে পারল না। তার আগেই পাশে বসে থাকা আর একটা লোক বলল, আর বলিস না, উনি যখন বিশ্বাস করছেন না। কি ভাই, এই আর চন্দনপুর গ্রাম আর কতটা দূর গো? কতটা দূর? ওই তো এসে গেছি। টোটোটা বেশ খানিকটা সামনে এগিয়ে গিয়ে থামল। লোক দুটো চলে যাওয়ার আগে প্রশান্তর দিকে একবার বিরক্তি নিয়ে তাকিয়ে মুখ ঘুরিয়ে চলে গেল। স্কুলে পৌঁছে ছাত্রছাত্রীদের সঙ্গে পরিচয় পর্ব সেরে টিচার্স রুমে কয়েকজন সহকারী শিক্ষকের সঙ্গে কথা বলছিল প্রশান্ত। এতক্ষণে নতুন একটা জায়গা বেশ ভালোভাবেই যেন কাছে টেনে নিয়েছিল প্রশান্তকে। বিশেষ করে এই স্কুলের অঞ্জন মাস্টারমশাই। তিনি সংস্কৃত পড়ান স্কুলে। অঞ্জন মাস্টারমশাই তিনি অবশ্য নিজে আগে এসে প্রশান্তের সঙ্গে আলাপ করেছিলেন সবার আগে। আরে কি, কোথায় থাকছো এখন? নাকি আবার বাড়ি ফিরবে স্কুল করে? না না দাদা, আপাতত এখানেই থাকছি, ঝুমুরপুরে। আরে আমিও তো ঝুমুরপুরে থাকি, ভাড়া থাকি। আমারও তো এর মধ্যে জয়েনিং ছিল স্কুলে। আমিও দাদা ভাড়াই থাকছি, কিন্তু যা অভিজ্ঞতা হলো এসে। কেন কেন প্রশান্ত এমন বলছো কেন? আজ সকালে যখন স্কুলে আসবার জন্য আসছিলাম, তখন আরও দুজন সহযাত্রী ছিল। তারা বলল ঝুমুরপুর গ্রামে নাকি একটা কুয়ো হেঁটে চলে বেড়ায় প্রত্যেক দিন রাতে। আর বাকি কথাটা শেষ করতে পারল না প্রশান্ত। তার আগেই অঞ্জন প্রচন্ড জোরে হেসে উঠে বলল, ওহ, কি যে বলছো ভাই, কুয়ো আবার হেঁটে বেড়ায়? সত্যি হাসালে গো। তুমি আমি 3 সপ্তাহ ধরে ওখানে আছি, কই আমি তো কখনো রাতে কুয়োকে হাঁটতে দেখিনি। হ্যাঁ, কি যে বলো না। প্রশান্তও হাসতে শুরু করলো। অঞ্জন মাস্টারমশাইয়ের ক্লাস শেষ হতে হতে প্রায় বিকেল হয়ে গেল। আজ পুরো স্কুল নির্দিষ্ট সময়ে শেষ হলেও স্কুলের রুটিনে অবশ্য পরপর 4টে ক্লাস রয়েছে প্রশান্তর। আজ প্রশান্তর এই স্কুলে প্রথম দিন, সেজন্য সকলের সঙ্গে পরিচয় পর্ব সেরে আজ 2টো ক্লাস নিয়েছে সে। শেষ ক্লাস করে অঞ্জনদার সঙ্গে বাড়ি যাওয়ার জন্য স্কুলের গেটের বাইরে দাঁড়িয়েছিল প্রশান্ত। দুজনেই ঝুমুরপুর যাবে। অঞ্জনদার সঙ্গে আগে খানিকক্ষণ কথা বলে প্রশান্ত জেনেছে যে অঞ্জনদাও ঝুমুরপুরের খানিকটা ভেতরের দিকে সেও একটা ভাড়া বাড়িতে থাকে। অবশেষে বেশ কিছুক্ষণ পর অঞ্জনের সঙ্গে প্রশান্ত ঝুমুরপুর যাবার জন্য হাঁটা দেয়। ভাই প্রশান্ত, তোমার কুয়ো নিয়ে কথা বলাটা আমি কিন্তু ঠিক মানতে পারলাম না। মানে যতই আমি সংস্কৃতের টিচার হই না কেন, বেশ একটা অসঙ্গতি আছে কিন্তু।
এই অঞ্জনদা লোকটাকে এই কুয়োর প্রসঙ্গটা বলে যে কি অস্বস্তিতে পড়েছে প্রশান্ত একমাত্র সে নিজেই বুঝতে পারছে এখন। এই নিয়ে প্রায় টিচার রুম থেকে স্কুলের দারোয়ান পর্যন্ত বোধহয় আর কেউ বাদ নেই জানতে যে নতুন স্যারের কুয়ো নিয়ে এই ভৌতিক ঘটনা। প্রশান্ত আর কিছু বলল না। এরপর সোজা টোটোতে উঠে তার সঙ্গে ঝুমুরপুর যাবার জন্য রওনা দিল। প্রশান্ত টোটো থেকে তার গলিতে নেমে পড়ে টোটোওয়ালার ভাড়া মিটিয়ে যাবার সময় অঞ্জনকে বলল, আমি আসছি, তাহলে দাদা সাবধানে যাবেন, আবার আগামীকাল দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি কিন্তু মাঝে মাঝে ভাই আমার ভাড়া বাড়িতে এসো, বুঝলে? পারলে আজ এসো না, বেশ মুড়ি চানাচুরের সঙ্গে গল্প জমানো যাবে কিছুক্ষণ। বাড়ির মালিকেরা কোথায় জানে বিয়ের নেমন্তন্ন আছে, সেখানে যাবে। এলে ফোন করো কিন্তু। বাড়িটা যদিও একটু ভেতরে, আমি এলে না হয় আরেকটু এগিয়ে যাব। বাড়িটা লোকালয় থেকে আরেকটু ভেতরে, বুঝলে? ঝুমুরপুরে প্রায় অনেকটা ভেতরে অঞ্জনদা থাকে। সোজা বাজারটা পেরিয়ে দুটো কালভার্ট, তারপর একটা সরু গলি দিয়ে বেশ কিছুটা হাঁটলেই ওই বাড়িটা। টোটো থেকে গলির সামনে নেমে টর্চ হাতে দরজাটা খুলে ভেতরে ঢুকতেই হঠাৎ বাড়ির বাইরে নেভা হলদে বাল্বটা কেমন যেন দপদপ করে জ্বলে উঠল অন্ধকারে। কৌতূহলী হয়ে সেদিকে তাকিয়ে অঞ্জন বলল, কি হলো? এই বাল্বটা আপনি জ্বলে উঠলো কেন? হয়তো লোডশেডিং হয়েছিল এতক্ষণ, তাই হয়তো। আর এই বাড়ির লোকের তো কোনো আক্কেলই নেই। আমার উপাসটা একটা বেশি বাল্ব দিলে নাকি ওনার কারেন্টের বিল ওঠে, আর এই বেলায় যত সব ঢঙের। কথাটা তাচ্ছিল্যের গলায় বলতে বলতে টর্চ হাতে ঘরের তালাটা খুলতেই যাচ্ছিল অঞ্জন। এমন সময় হঠাৎ তার চোখ পড়ল বাথরুমের বাইরের একটা কুয়োর দিকে। কুয়ো কোথা থেকে এলো? ওই প্রশান্তর হাঁটাচলা করা কুয়ো নাকি? হ্যাঁ, না না, হয়তো আজ বসিয়েছে। কিন্তু কিন্তু সকালে যাবার সময় তো কোনো মিস্ত্রিকে আসতে দেখিনি। আর এখন কুয়ো বসালেও কি সেই জল খাওয়া যাবে? বাপরে, মাটিতে যা আর্সেনিক। বাড়িতে আসুক না হয়, আমি জিজ্ঞেস করবো জলটা কেমন হয় দেখতে হবে। তাহলে জল কিনে খাবো না বাজার থেকে, এটাই ব্যবহার করব। ঘরের তালা খুলে ভেতরে ঢুকে জামা কাপড় বদলে হাত মুখ ধোবার জন্য কুয়োর দিকে এগোচ্ছিল অঞ্জন। ঠিক এমন সময় হঠাৎ তার সামনে দিয়ে প্রচন্ড জোরে দৌড়ে একটা বেড়াল মুখে করে কিছু একটা নিয়ে এসে ফেলে গেল অঞ্জনের পায়ের সামনে। তারপর আবার কোথায় জানি দৌড়ে চলে গেল। হাঁটু ভাঁজ করে বসে সেই জিনিসটাকে হাতে ধরতেই কেমন জিনিসটার শব্দ হলো। অঞ্জন দেখল একটা বাচ্চার খেলনা ঝুনঝুনি। এটা তো খেলনা, আমি এটা দিয়ে কি করবো? আমার না আছে সংসার আর না আছে বাচ্চা কাচ্চা, আমি একা। ঝুনঝুনিটা অন্ধকারে একপাশে ফেলে দিয়ে হাত মুখ ধোবার জন্য কুয়ো থেকে জল তুলতে গেল অঞ্জন। বালতিটার তোলা জলে চোখ মুখ ভেজাতেই কেমন যেন একটা পচা গলা গন্ধ নাকে পেল। এরপর বালতি ফেলে দিয়ে কুয়োর দিকে তাকিয়ে অঞ্জন বলল, কয় জনম ধরে ব্যবহার হয়নি কে জানে, কিন্তু আজই তো বসিয়েছে বোধ হয়। কি জানি মাটির জন্য এমন গন্ধ হতে পারে, কিন্তু এত উগ্র গন্ধ! ইস, কেনা জলের চেয়ে ঢের ভালো বাবা। বাবারে! কথাগুলো বলে কুয়োর কাছ থেকে ঘরের দিকে চলে গিয়ে দরজাটা ভেতর থেকে আটকাতেই যাচ্ছিল অঞ্জন। হঠাৎ একটা বাইরে থেকে শব্দ পেয়ে ঘরের আলোয় পেছন ঘুরে দরজার বোজা দরজার ফাঁক দিয়ে দেখতে পেল কুয়োর বালতির মধ্যে একটা কাটা হাত। বালতিটা ঘেঁষটে ঘেঁষটে উঠে আসছে বালতির ভেতর থেকে। প্রশান্ত বাড়িতে ঢুকতেই দেখল ভজহরি বাড়ির বাইরে দাঁড়িয়ে গামছা দিয়ে চোখের জল মুছছে। আর পাড়ার সব লোক কেউ বাড়ির বাইরে আবার কেউ ভেতরে রয়েছে। প্রশান্ত ভজহরির সামনে গিয়ে বলল, কি হয়েছে দাদা? তুমি এভাবে কাঁদছো কেন? আর বাড়িতে এত লোক। সুখেন সুখেন আর সুখেন নেই। কি বলছো এসব? সকালেই তো বৌদির কাছে শুনলাম বের হওয়ার আগে যে তুমি নাকি ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছো, জ্বর এসেছে।
তারপর তারপর বাড়িতে ফিরে ছেলেটা আর কিছুক্ষণ থাকলো। তারপর হঠাৎ অদ্ভুতভাবে কাঁপতে কাঁপতে উঠোনের মাঝখানে পড়ে গেল। ওর মা আর আমি ছুটে আসলাম, কিন্তু এসে যা দেখলাম। কি দেখলে? ছেলেটা একভাবে উপরের দিকে তাকিয়ে কিছু একটা দেখছে। ওর পুরো শরীরটা থেকে অদ্ভুতভাবে জল চুইয়ে পড়ছে সারা উঠোনে, আর সেই জলে সারা উঠোন ভিজে যাচ্ছে। শরীরটা ধবধবে সাদা হয়ে গেছে, দেহে এক ফোঁটাও রক্তের অস্তিত্ব নেই। কেউ যেন সারা শরীরের রক্ত শুষে নিয়েছে ওর। আর দেখে মনে হচ্ছিল যেন সদ্য জল থেকে উঠে এসছে। হ্যাঁ, আর ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছিলাম, কিন্তু তার আগেই সব শেষ। তবে ওর পাশে একটা ঝুনঝুনি পড়েছিল, ওই বাচ্চারা যেটা দিয়ে খেলে না, হ্যাঁ ওই ঝুনঝুনি। বাড়ির ভেতরে যেন ঢোকার জায়গা নেই এক ফোঁটা। সারা বাড়িতে লোক গিজগিজ করছে, আর মাঝখানে সুখেনকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে তার মা শান্তি। আবার কখনো কাঁদতে কাঁদতে সে বলছে, মায়া, ওই মায়া পিশাচিনী আমার ছেলেটাকে নিয়ে গেল এভাবে অকালে গো। নিজের ছেলেটাকেও তো বাঁচাতে পারেনি, আর আমার ছেলেটাকেও। ও সুখেনের বাবা, তুমি আমাদের ছেলেটাকে উঠতে বলো না গো। ও কেন ভাবে শুয়ে রয়েছে? বেশ কিছুক্ষণ পর আগত এলাকার জোয়ান ও জড়ো হওয়া বৃদ্ধ লোকেদের মধ্যে কেউ রাত বাড়ছে বলে চিৎকার করে উঠলে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য তারা বেরিয়ে পড়ে সুখেনের মৃতদেহটাকে। প্রশান্ত ও সুখেনের দেহটাকে নিয়ে তাদের সঙ্গে শ্মশানে চলে যায়। শুধু সুখেনের মা চিৎকার করে সুখেন যেখানে শুয়েছিল সেখানকার মেঝে বারবার হাতড়ে হাতড়ে কাঁদতে থাকে, আর সঙ্গে একটা খেলনা। সেই খেলনাটা সুখেনের হাতে যেটা ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত। বাইরে আবারও ভালো করে দেখল অঞ্জন। না, কিচ্ছু নেই, কোথাও কাটা হাত নেই। সবটাই হয়তো তার মনের ভুল, আর ঘুমের নেশায় তার চোখ প্রায় ঢুলু ঢুলু হয়ে, তাই হয়তো এসব ভুল জিনিস দেখেছে সে চোখের সামনে। আবার টর্চের আলো নিভিয়ে ঘরে ঢুকে ঘুমোবার জন্য মশারি টাঙাচ্ছিল অঞ্জন। ঠিক এমন সময় ধপ করে ঘরের আলোটা হঠাৎ নিভে গেল। বেশ বিরক্তির সঙ্গে অঞ্জন বলল, উফ, এবারে একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে না? মনে তো হয় কেউ ইচ্ছে করে এমনভাবে বারবার লোডশেডিং করাচ্ছে। কাকেই বা বলবো আশেপাশে? এখানে কারোর তো তেমন বাড়িও নেই, আর লাইট অফিস এখান থেকে তো বেশ খানিকটা দূরে। আজকে যেন একটু অতিরিক্তই কারেন্টটা চলে যাচ্ছে, বিরক্ত। আপন মনে গজগজ করতে করতে অঞ্জন থেমে যায়। লোকটা এই বাড়িতে যে মোটেই স্বাচ্ছন্দ্যে নেই তা ভালো করেই বোঝা যায় তার আচরণে। তার মধ্যে ঘর ভাড়া প্রায় 1000 খানেক টাকা, তাও লোকটা মেনে নিয়েছিল। কিন্তু এদিকে খুব জলের সমস্যা, তাই জল কিনে খেতে হয়। সেই জলের ব্যবস্থাটুকু থাকলে না হয় বাড়ির মালিকের চাওয়া পুরো ভাড়াটাই লোকটাকে দিয়ে দিত। এখনো অবশ্য তাকে দিতে হচ্ছে পুরো টাকাটাই। বিছানায় মশারি গুঁজতে গুঁজতে আবার একটা শুনতে পেল অঞ্জন, সেই খেলনাটার শব্দ যেটা সে ছুঁড়ে ফেলেছিল বাইরে। সেই খেলনাটা বাজছে আপনা আপনি শব্দ করে। কে বাইরে? কে বাইরে? কেবল মাটিতে ফোঁটা ফোঁটা কুয়াশার শব্দ ছাড়া অঞ্জনের প্রশ্নের প্রত্যুত্তরে কিছুই শোনা গেল না। বিছানা থেকে নেমে টেবিল থেকে টর্চটা আবার নিয়ে এগিয়ে দরজাটা ক্যাঁচ শব্দ করে খুলতেই বাইরে কাউকে দেখতে পেল না অঞ্জন। কিন্তু সে দেখল ঘরের বাইরে তার থেকে খানিকটা দূরে অন্ধকারে দুটো চোখ জ্বলজ্বল করছে
যেন একইভাবে চেয়ে রয়েছে তার দিকে। সেদিকে টর্চের আলো ফেলতেই অঞ্জন দেখল একটা বিড়াল ওই খেলনাটাকে হাতের থাবায় রেখে অঞ্জনের দিকে তাকিয়ে কেমন একটানা ডেকে যাচ্ছে। তারপর বিড়ালটা আবার খেলনাটা মুখে নিয়ে কোথায় জানি একটা চলে গেল বাইরের দিকে। ঘরে আবার ফিরে আসছিল অঞ্জন। এমন সময় হঠাৎ একটা মহিলা কণ্ঠের চিৎকার করে কাঁদবার আওয়াজ শুনতে পেল সে। চারিদিকটায় বারবার তাকাচ্ছিল সে, কিন্তু তার মনে হলো আওয়াজটা কুয়োটার ভেতর থেকে আসছে। আস্তে আস্তে কুয়োটার দিকে এগিয়ে কুয়োটার মধ্যে আলো ফেলতেই অঞ্জন দেখল একটা মহিলা প্রায় আধাভাবে মুখ বের করে দাঁড়িয়ে আছে। তার মুখ অস্পষ্ট, পুরো মুখ তার নিজের চুল দিয়ে ঢাকা। কুয়োটার ভিতর থেকে তার মুখে আলো পড়তেই মহিলাটা হাত দেখিয়ে চিৎকার করে বলল, কেউ আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, না হলে আমি আর আমার বাচ্চাটা যে মরে যাব। বাঁচাও, আমরা না হলে এই কুয়োতে যে ডুবে মরে যাব। অঞ্জন ঠিক কি করবে বুঝতে পারছিল না। সে চেঁচিয়ে বলল, আপনি এই কুয়োতে পড়লেন কিভাবে? বাজার থেকে বাড়ি ফিরছিলাম, একটু আগেই একা একাই আঁধারে কিছু চিনতে না পেরে এদিকে চলে এসে কখন যে পড়ে গেছি এখানে। তারপর বুঝলাম এটা কুয়ো। বেশিক্ষণ আর থাকতে পারছি না এই জলে, আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে বাঁচান, বাঁচান আমাকে, আমি যে গর্ভবতী। কুয়োর ভেতরটায় তাকাতে তাকাতে অঞ্জন দেখল কুয়োর ধারে ভেতরে নামবার জন্য কয়েকটা ইট দিয়ে সিঁড়ি করে দেওয়া হয়েছে। আর বেশি দেরি না করে অঞ্জন নিজেই কুয়োর খানিকটা ভেতরে নেমে মোবাইলের টর্চটা ওপরে রেখে অঞ্জন হাত এগিয়ে বলল, নিন নিন, আমার হাতটা ধরুন, উঠে আসুন তাড়াতাড়ি, ধরুন ধরুন ধরুন। আমাকে একটু ধরুন। টর্চের আলোয় অঞ্জন যা দেখল তাতে যেন তার চোখ ঠিকরে বেরিয়ে আসতে চায়। যেই মহিলাকে সে কুয়োর ভেতর থেকে তুলে আনতে চাইছিল সে তার পিছনেই দাঁড়িয়েছিল। সে যদি আগে থেকেই তার পিছনে দাঁড়িয়ে আছে তাহলে কাকে কুয়োর ভেতর থেকে তুলে আনলো অঞ্জন? একবার পিছনে তাকাতেই অঞ্জন দেখল তার পিছনে কেউ নেই। চোখের সামনে কি দেখছে এসব সে আর কিছুই বুঝতে পারল না অঞ্জন। না না, ভুল তো সে দেখছে না। কুয়োর ওপারে দাঁড়িয়ে রয়েছে বউটা, আর তার ভেজা শাড়ির মধ্যে পেটের ভেতর থেকে দুটো জলজলে চোখ ও তাকিয়ে রয়েছে অঞ্জনের দিকে। বউটা তার পেটের দিকে তাকিয়ে ফ্যাস ফেসে গলায় বলল, কি হয়েছে বাবা? খিদে পেয়েছে বুঝি? খাবি তো রক্ত? এই দেখ, এক্ষুনি খাবি। অঞ্জন কিছুই বুঝতে না পেরে কুয়োর কিনারার ধারে ইটে পা রেখে কুয়োর একধার থেকে কুয়োর বাইরে আসতেই যাচ্ছিল। ঠিক এমন সময় মহিলাটার একটা হাত কেমন যেন তার শরীর থেকে খুলে এসে গলা চেপে ধরল অঞ্জনের। অঞ্জন বারবার চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুমি কে? তুমি কে? আমি তো তোমাকে সাহায্যই করতে এসেছিলাম। তোমাকে কুয়ো থেকে বের করে এনে তোমার প্রাণ বাঁচাতে চেয়েছিলাম। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সেদিন কোথায় ছিলি তুই? কোথায় ছিল তোর সাহায্য? আমাকে যদি সেদিন তুই সাহায্য করতিস তাহলে কেন করলি না? তুই সাহায্য কেন করলি না? সেদিন গোটা এই জমুরপুর গ্রামের সবাই সেদিন চেয়ে চেয়ে দেখেছিল, কেউ বাঁচায়নি আমাদের। মরবি, মরবি, যেমন আমরা মরেছি তেমন তুইও মরবি। এই গ্রামের সবাই মরবে এক এক করে। মহিলাটা কুয়োর ভেতরে আবার কেমন মাটিতে সরীসৃপের মতো মাটিতে শরীর ঘেঁষতে ঘেঁষতে ক্রমশ এগিয়ে যেতে থাকে অঞ্জনের দিকে। অঞ্জন ভয়ে ইট থেকে পা সরাতেই জলের মধ্যে পা পিছলে পড়ে যায়। সেই মহিলার অবয়বটাও আবার জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। ধীরে ধীরে সে অঞ্জনকে ক্রমশ জলের বুদবুদের মধ্যে মাঝে মধ্যে শুধু অঞ্জনের চিৎকার শোনা যায় সাহায্যের জন্য।
হঠাৎ জলের ভেতর থেকে প্রচন্ড জোরে একটা আর্তনাদ ভেসে এলো অঞ্জনের। কুয়োর ওপরে রাখা অঞ্জনের টর্চটা হঠাৎ জলের মধ্যে পড়ে যেতেই দেখা যায় জলের সফেদ রংটা লাল রঙে ভরে উঠেছে। বেশ কিছুক্ষণ টর্চটা জ্বলতে জ্বলতে জলের মধ্যে নিভে যায়। একটা প্রচন্ড জোরে নারী কণ্ঠের হাসির আওয়াজ যেন শীতের গভীর রাতের ঘুমন্ত ঝুমুরপুরকে অসময়ে জাগাতে চায়। কুয়োটাও ধীরে ধীরে মিলিয়ে যায়। পরের দিন সকালে আশেপাশের মাঠে কাজ করতে আসা কয়েকজন লোক সর্বপ্রথম বাড়িটার পাশ দিয়ে খেতে যাওয়ার সময় বাড়ির উঠোনে অঞ্জনের দেহটাকে রক্তশূন্য অবস্থায় দীর্ঘ সময় পড়ে থাকতে দেখে মৃত বলে আবিষ্কার করে। বেলা বাড়তে পুলিশ আসে, বাড়ির লোকজনদের খবরও দেওয়া হয়। সকলে ছুটে আসে। অঞ্জনের শরীরটা ধপধপে সাদা হয়ে গেছে, যেন সারা শরীরে তার এক ফোঁটাও রক্ত অবশিষ্ট নেই। আর পুরো শরীরটা অদ্ভুতভাবে ভেজা, যেন সদ্য কেউ জল থেকে তুলে এনে রেখেছে। আর খুব অদ্ভুতভাবে লোকটার পাশে রাখা একটা বাচ্চাদের খেলনা ঝুনঝুনি। দারোগাবাবু প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসা করলেন যে কাউকে কোনো জলাশয় থেকে দেহটা তুলে এনে এখানে রাখতে দেখেছে কিনা, কিন্তু কেউ উত্তর দেয় না। জড়ো হওয়া গ্রামের পুরুষ নারীদের চোখে মুখে একটা অজানা ভয় যেন ক্রমশ ফুটে ওঠে। বেলা বাড়তেই অঞ্জনের দেহটা ময়না তদন্ত হয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয়। নতুন চাকরি জয়েনিংয়ের পরের দিন স্কুল থেকে ছুটি নেওয়া যায় না, তাই ইচ্ছে না থাকলেও ভজহরিকে বুঝিয়ে সকাল সকাল স্কুলে যাবার জন্য বেরিয়ে পড়ে প্রশান্ত। কিন্তু আজ এই নিয়ে সে 10-12 বারের ওপর ফোন করেছে অঞ্জনদাকে, কিন্তু কিছুতেই ফোনটা ধরেনি। স্কুলে গিয়ে প্রশান্ত বাকি টিচারদের জিজ্ঞাসা করে জানল অঞ্জনদা আজকে স্কুলে আসেনি। মনে মনে সে ঠিক করলো স্কুল শেষ হলে অঞ্জনদার বলা ঠিকানাটায় গিয়ে একবার দেখা করবে সে। বিকেলে স্কুল শেষ করে বলা বাড়িটার ঠিকানার কাছাকাছি কয়েকজনকে জিজ্ঞাসা করতেই তারা যা বলল তাতে যেন প্রশান্ত নিজের কানকে বিশ্বাস করতে পারে না। অঞ্জনদাকে নাকি সকালের দিকে সেই যেই বাড়িতে ভাড়া থাকত সেখানে রক্তশূন্য অবস্থায় তাকে উঠোনে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আর খুব অদ্ভুতভাবে সুখেনের মতো তার পাশেও নাকি একটা বাচ্চাদের খেলনা পাওয়া যায়। বিষণ্ণ মনে বাড়ি ফেরবার জন্য এগিয়ে গেল প্রশান্ত। বাড়ির ভেতরে ঢুকতেই ভজহরি আর ওনার স্ত্রীকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশান্ত বলল, কি হয়েছে? তোমরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? স্যার স্যার আপনি এই গ্রাম ছেড়ে চলে যান। আপনাকে আমরা একটা কথা বলিনি, আমাদের এই গ্রাম অভিশপ্ত। রোজ রাতে একটা কুয়ো আপনি প্রতিদিন কারো না কারো বাড়িতে দেখা যায়। অমন ভোরের আলো ফুটলে আবার মিলিয়ে যায়। তাই হ্যাঁ ভাই, উনি একেবারে ঠিক কথাই বলেছেন। দেখলে তো আমার ওইটুকু তরতাজা ছেলেটাকে কিভাবে ওই কুয়োতে টেনে নিয়ে গেল। তাই তুমিও ওই মায়া পিশাচিনীর হাত থেকে বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও। আমরা অন্তত চাই না আমাদের জন্য তোমার কোনো ক্ষতি হোক, তাহলে নিজেদের আর ক্ষমা করতে পারবো না ভাই। ঠিক আছে, কিন্তু মায়া কে বৌদি? তখনও আপনার মুখে শুনলাম। ওর নাম নিও না ভাই, মুখেও নিও না তুমি। বরং এই গ্রাম ছেড়ে অন্য কোথাও থাকো ভাই। এই ঝুমুরপুর গ্রামে আর এসো না। শান্তির কথা শেষ হতেই প্রশান্ত প্রায় বহুবার এই কুয়োর প্রসঙ্গটাকে কুসংস্কার বললেও ওনারা আর কোনো কথাই শুনল না প্রশান্তর। তাই প্রশান্তকে বাধ্য হয়েই সেদিন রাতে ভজহরির বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে নিয়ে আবার যেতে হলো। শুধু চলে যাবার আগে প্রশান্ত কয়েকটা টাকার নোট এক প্রকার জোর করেই ভজহরির হাতে ধরিয়ে দিয়ে গিয়েছিল। ভজহরি আর শান্তি
ওকে দ্বিতীয়বার আবার এই ঝুমুর গ্রামে আবার কখনো না আসার অনুরোধ করার সাহসটুকু করতে পারল না। কেবল কুয়াশাচ্ছন্ন রাতে ভজহরি তাকে এগিয়ে দিয়ে এলো বড় রাস্তা পর্যন্ত। শান্তি দরজার দিকে একইভাবে তাকিয়েছিল। হঠাৎ সে দেখল দরজার সামনে সেই খেলনা ঝুনঝুনিটা আপনা আপনি বাজতে বাজতে হাওয়ায় ভেসে দরজা দিয়ে বের হয়ে কোথায় জানি চলে গেল। এই দৃশ্য দেখে ভয়ে প্রচন্ড জোরে চিৎকার করে উঠল শান্তি। বিছানায় বসে নামতা পড়ছিল চন্দনা, তার পাশেই বসেছিল মায়া। তুলসী তলায় শাঁখ বাজিয়ে এসে বড়জা অনিতা মায়ার দিকে তাকিয়ে সে বলল, এই আমার মেয়ের কাছ থেকে সর, অপয়া মেয়ে মানুষ। বিয়ে হয়েছে তো কতদিন হলো, কিন্তু দেখলি বাচ্চা তো জন্ম হলো না। সর মা, তুই যা তো মা, ঘরে গিয়ে নামতা পড়, এই ডাইনির কাছে থাকিস না। কাঁদতে কাঁদতে মায়া ঘরে চলে গেল। প্রায়ই মায়ার বড়জা অনিতা সবসময় মায়ার বাচ্চা কাচ্চা না হওয়ার জন্য এভাবেই ওকে খোঁটা মারে দিনরাত। চন্দনা অবশ্য মায়ার নেউটা কাকির কাছে সে যাবেই। ঘরের দরজা আধাভাবে বুঝে শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছতে থাকে মায়া। এমন সময় ঘাড়ে একটা হাতের স্পর্শ পেয়ে পিছন ঘুরে দেখে তার স্বামী রতন দাঁড়িয়ে আছে। স্বামীকে দেখতে পেয়ে যেন মুষড়ে পড়ে মায়া। রতন তাকে বলল, আমি সব শুনেছি বউ, আমরা চলে যাব এখান থেকে। আর বাচ্চা কাচ্চা সে ঈশ্বরের দান, আমাদের জন্য বোধহয় ঈশ্বর একটু দেরিই করছেন। মায়ার বাড়ি নবগ্রামে। যখন মায়ার সঙ্গে রতনের বিয়ের সম্বন্ধ হচ্ছিল তখন মায়ার বাড়ি থেকে পরিষ্কার বলে দেওয়া হয় যে মায়ার শরীরে খুব ছোটবেলায় একটা অস্ত্রোপচার হওয়ায় ও কোনোদিন মা হতে পারবে না। সবটাই মেনে নিয়েছিল রতন, এমনকি তার বড়জা অনিতাও। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তারা যেন কেমন অচেনা হয়ে গেল। কথায় কথায় মায়াকে নানাভাবে অপমানিত করে তার বড়জা, আর রতনের সঙ্গে তার দাদারও জমি জমা নিয়ে ঝামেলা বাঁধায়, যেন পরস্পরের মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে যায়। চন্দনাকে প্রায় কাকির কাছে আসার জন্য মারধর করত অনিতা। অবশেষে কয়েক মাস পর গর্ভবতী হওয়ার লক্ষণ দেখে শহরের হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় মায়া সন্তান জন্ম দিতে পারবে। তবে যেহেতু ছোটবেলায় একটা অস্ত্রোপচার হয়েছিল, সেই বাচ্চা পুরোপুরি সুস্থ হবে কিনা তা বলা সম্ভব নয়। মায়া আর রতন তবুও দুই হাত জড়ো করে ভগবানকে ধন্যবাদ জানিয়ে প্রণাম জানিয়ে কপালে ঠেকায়। কিন্তু বড়জা অনিতার কানে এই খবর যেতেই সে বাচ্চাটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে। মায়ার সঙ্গে হঠাৎভাবেই সে ভালো ব্যবহার করতে শুরু করল। মায়াও ভাবে হয়তো তার যাও খুশি হয়েছে এই খবর শুনে। ঝুমুরপুর গ্রামে আগাগোড়াই জলের সমস্যা ছিল, কিন্তু একটা কুয়োও ছিল, তবে সেটা পরিত্যক্ত অবস্থায়, তাই কেউ ব্যবহার করত না। অনিতা মায়াকে ডাইনি অপয়া এসব বলে ডাকার পেছনে অবশ্যই কুয়োরও হাত ছিল। গ্রামের লোকেরা প্রায়শই বলতো ওই কুয়োতে নাকি কালো জাদু করা আছে। এক বুড়ি নাকি অনেকদিন আগে ওই কুয়োর পাশে থাকত, কিন্তু একদিন খুব অদ্ভুতভাবেই সে কোথায় চলে যায়। আর তারপর থেকেই সেই কুয়োতে জল তোলবার জন্য বালতি ফেললে কখনো কাটা হাত, আবার কখনো শরীরের বিভিন্ন অংশ ভেসে উঠে আসত, আর সাথে পচা জল। জলের অভাব থাকলেও সেই কুয়োর ছায়া কেউ এড়াত না। কিন্তু গ্রামের এই নিয়ম ভেঙে প্রায় কুয়োর কাছে এসে প্রায় প্রতিদিন ঝুঁকে থাকত মায়া। কখনো কখনো হাসত, আবার কখনো কখনো ঘরা ঘরা চোখের জল ফেলত সেই কুয়োর সামনে। জলের কয়েক বিন্দু সেই কুয়োতেও গিয়ে পড়ত। গ্রামের আশেপাশের কোনো বাড়ির বউ মায়ার সঙ্গে মিশত না, সে ওই কুয়োর কাছে যেত জন্য। তাই সংসারের একাকিত্বের চাতালে যেন ধীরে ধীরে সে ভুলে গিয়েছিল অভাগী আর অভাগা কুয়োর তফাৎ।
সেই বাড়ির পেছনে খানিকটা দূরের মাঠের শেষে কুয়োটা যেন ছিল তার একমাত্র বন্ধু। তবে গর্ভবতী হওয়ার পর তার কুয়োর কাছে যাবার জন্য তাকে নিষেধ করল রতন। তুমি যাবে না বউ কুয়োর কাছে, ও কুয়ো ভালো নয়। তুমি চুল খুলে রেখে যেও না ওখানে। আমাকে তো বৌদিও বলল তোমাকে নাকি প্রায়ই ওই কুয়োর কাছে যেতে দেখে। আর পুরোনো দিনের কুয়ো, যদি ধসে পড়ে যাও তখন? না না, তোমাকে আর ওই কুয়োর কাছে যেতে হবে না বউ। ঠিক আছে, যেমনটা আপনার ইচ্ছে। আমি আর যাব না ওই কুয়োর কাছে না হয়। বেশ কয়েকদিন পরে একদিন আকাশে ভারী দুর্যোগ লেগেছিল। গাছপালা নিজের স্বাধীনতায় যেন আপন মনে দুলছিল। ঘরের দরজা আটকে বারবার হাওয়ায় ঘরের চালের কাঁপুনিতেও যেন ভয় না পেয়ে মায়া তার পেটের মধ্যে একটা হাত রেখে বলেছিল, কখন আসবে রে তোর বাবা? আকাশে যা দুর্যোগ লেগেছে, একটু বেরিয়ে দেখবো। আমার যে ভীষণ ভয় হচ্ছে, কোনো বিপদ আপদ হয়নি তো? ঠাকুর, তুমি রক্ষে করো গো, রক্ষে করো। বেশ অনেকক্ষণ ধরে দরজার দিকে তাকিয়ে বসে থাকার পরেও যখন রতনকে ফিরতে দেখে না, মায়া তখন দরজা খুলে সে নিজেই বেরিয়ে পড়ে। আর পাশ থেকে এই দৃশ্য দেখে অনিতা। ওর বাচ্চা শুদ্ধ মায়াকে মেরে ফেলার সুযোগ পেয়ে যায়। তাই সে অন্ধকারের মধ্যে মায়ার হাত ধরে বলে, রতন ঠাকুরপো তো ওদিকটায় আছে, তুই এদিকে কোথায় যাচ্ছিস? কোথায় দিদি? আমাকে নিয়ে চলো, আমার যে চিন্তায় দম আটকে আসছে। আয়। চোখে একবার হিংস্র দৃষ্টিতে চেয়ে অনিতা মায়াকে অন্ধকারে নিয়ে গেল সেই কুয়োটার সামনে। আর তারপর হাত ছেড়ে দিয়ে বলল, ওই তো তোর সামনে রতন ঠাকুরপো দাঁড়িয়ে আছে যে। কোথায় গো তুমি? সাড়া দিচ্ছ না কেন? আস্তে আস্তে সামনে এগোতে এগোতে বৃষ্টির মধ্যে অন্ধকারে কুয়োটাকে লক্ষ্য না করে পা পিছলে কুয়োর ভেতরে পড়ে গেল মায়া। কুয়োটায় আগে থেকেই জল ছিল, আর বৃষ্টিতে যেন জলে পরিপুষ্ট হয়ে উঠেছে একেবারে। মায়া বারবার চিৎকার করে বলতে লাগলো, দিদি, আমাকে বাঁচাও। দিদি, আমার বাচ্চাটাকে এভাবে মেরো না জন্মের আগে। দিদি, আমাকে তোলো, আমি যে মরে যাব দিদি। কিন্তু বাইরে থেকে অনিতা শুধু তাচ্ছিল্যের হাসি হেসে বলতে থাকে, বেশ হয়েছে, খুব মা আবার শখ। ওই সম্পত্তি কাউকে দেব না আমি, তাই শাশুড়ি মাকেও বাড়ি ছাড়া করেছি। আর তুই আর সন্তান কিনা আমার পথের কাঁটা হবি? জলে চুবে মর এখন। কথাগুলো বলে অনিতা চলে গেল সেখান থেকে। কুয়োর ভেতর থেকে মুখ বের করে মায়া সেদিন বারবার বলেছিল, আমাকে বাঁচাও, কুয়ো থেকে আমাকে তোলো, না হলে আমি আর আমার বাচ্চাটা যে মরে যাব গো। বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ আছো গো? একটিবার আমাকে কুয়ো থেকে তোলো না গো। ধীরে ধীরে জলের গভীরতায় আস্তে আস্তে ডুবে যেতে লাগলো মায়া। কেমন যেন শ্বাস আটকে আসছিল তার। তবুও সে শেষবার ডুবতে ডুবতে বলেছিল, আমার বাচ্চাটাকে বাঁচাও না গো, আমাকে জল থেকে তোলো না গো, কেউ আছো? পরের দিন কুয়োটাকে ঘিরে বেশ লোকজনের একটা ভিড় জমেছে। রতন ও ঝড় বৃষ্টির জন্য গতকালের রাতটা শহরেই ছিল, আজ সকালে গ্রামে ফিরেছে। বাড়িতে ফিরে তার বৌদির বিলাপ শুনছিল সে। আসার পথে একটা বাচ্চার খেলনা নিয়ে এসেছিল। তার যখন বাচ্চা হবে সে খেলতে পারবে জন্য একটা ঝুনঝুনি। পাশ থেকে অনিতা চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু রতন বারবার অনিতার দিকে তাকায়। সে হয়তো আন্দাজ করতে পেরেছে এ কাজকে করেছে। তবুও রতন কিছু বলে না, প্রমাণের অভাবে।
গ্রামের কেউ কেউ আবার বলে এই কুয়োতে কালো জাদু করা হয়েছে, বউটাকে বোধহয় কুয়োটাতেই টেনে নিয়ে মেরেছে। কেউ আবার বলে পোয়াতি বউটাকে কুয়োটা খেয়ে নিল এভাবে। প্রায় দিনই এখন এসে দাঁড়িয়ে থাকতো কিনা। কারোর কোনো কথার উত্তর দেয় না রতন। যা হারিয়েছে সে হারিয়েছে, এ ব্যথা আর কে বুঝবে। বউটাকে কুয়ো থেকে তোলবার সময় তার চোখ দুটো খোলা ছিল আর ওপরের দিকে তাকানো, কিন্তু কিভাবে মায়া কুয়োটার মধ্যে পড়ে গেল তা ঠিক বুঝতে পারল না কেউই। মৃত বউটার দিকে তাকাতে তাকাতে হাতের খেলনাটাও রতনের হাত থেকে ফসকে কুয়োর মধ্যে পড়ে গেল। কুয়োটায় পড়বার আগে খেলনাটা কিছুক্ষণ বেজেছিল। তারপর বউটাকে শ্মশানেও নিয়ে যাওয়া হলো। রতনের আর সংসার করা হলো না, আর হলো না বাবা ডাক শোনা। এরপর বেশ কয়েকদিন সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ এরপর ঝুমুরপুর গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। বেশ কয়েকদিন ধরে প্রতি রাতে গ্রামের লোকেরা প্রায় শুনতে পেত কুয়োটার ভেতর থেকে একটা বাচ্চার কান্নার শব্দ। কিন্তু আরো কয়েকদিন পর শুরু হলো আরেকটা অদ্ভুত ঘটনা। প্রায় প্রত্যেক দিন রাতে পরিত্যক্ত কুয়োটা গ্রামের প্রত্যেকটা বাড়ির এক এক দিকে দেখা যেত। কুয়োটার কাছে যেই যেত তাকে নাকি তারা দেখতে পেত কুয়োটার ভেতর থেকে কে জানি জল থেকে তুলতে বলছে তাকে, বারবার সাহায্য চাইছে। আর তার ডাকে সাড়া দিয়ে যে কুয়োয় নামতো তাকে ভেজা শরীর রক্তশূন্য অবস্থায় পাওয়া যেত। আর অদ্ভুতভাবে তার পাশে রাখা থাকতো একটা খেলনা। আস্তে আস্তে কুয়োর আতঙ্ক যেন ঝুমুরপুর গ্রামের কোনায় কোনায় ছড়িয়ে পড়ল। সন্ধ্যের পর আর কেউ ঘর থেকে বের হতো না। এর মধ্যেই মায়ার বড় যা অনিতা দ্বিতীয়বার সন্তান সম্ভবা হবার পর তার মেয়ে চন্দনাকে অবহেলা করতে শুরু করে। প্রায়ই চন্দনাকে ইচ্ছে করে অনিতা খেতে দিত না। খিদের জন্য চন্দনা মায়ের কাছে প্রায় কাঁদত। তখন অনিতা বলতো, এখন কেন মায়ের কাছে এসেছিস? তোর মরা কাকির কাছে গিয়ে খাবার চা, তোর মরা কাকি তোকে খাওয়াবে এসে। দেখছিস না এখন ওষুধ খাচ্ছি, খাবার দিতে দেরি হবে। এরপর আর অনেকক্ষণ ঘরের বাইরে থেকে চন্দনার কোনো সারা শব্দ না পেয়ে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে এগোতেই অনিতা দেখলেন রান্নাঘরের তালাটা ভাঙা, আর মেঝেতে বসে রয়েছে চন্দনা। কেমন আপনা আপনি ভাতের দানাগুলো হাওয়ায় ভেসে যেন মুখে ঢুকছে তার। অনিতা তার কানে একটা ফ্যাস ফ্যাস গলার আওয়াজ শুনতে পেল। গলার আওয়াজটা তার চেনা, এটা মায়ার গলার আওয়াজ। সে বলছে, দিদি তুমি তো জানো আমি চন্দনাকে কতটা ভালোবাসতাম। সে মরে গেছি বলে কি বাসবো না? ওর কাকি নয় মরে গেছে, কিন্তু তোমার মতো তো স্বার্থপর নয়। তবে আজ আমি হব। আজ আমি আমার সঙ্গে চন্দনাকেও নিয়ে যাব ওই কুয়োর ভেতরে। এই বলে সেই অবয়বটা আবার হাসতে শুরু করল। অনিতার ঘাড়ের উপর দিয়ে যেন একটা শীতল হিমের স্রোত বয়ে গেল মুহূর্তের মধ্যে। হঠাৎ বাইরের হলদে আলোয় অনিতা দেখল কাউকে একটা দাঁড়িয়ে থাকতে। ভেজা শরীর, চুলগুলো তার খোলা, দুটো তীক্ষ্ণ চোখ যেন ক্রমশ তার দিকে তাকে বারবার ঘুরে ঘুরে দেখছে। আর ঠিক পেটের ভেতর থেকে দুটো চোখ শাড়ির ভেতর থেকে ভাটার মতো জ্বলছে। ক্রমশ এগিয়ে আসছে সে অনিতার দিকে। তোতলাতে তোতলাতে অনিতা বলল, তুই তুই কি করে? তুই তো মরে গেছিস মায়া। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। শেষ শব্দটা বলে কোনো রকমে ভিতরে ছুটছিল অনিতা। হঠাৎ পিছন থেকে চন্দনা তার শাড়ির আঁচল টেনে বলল, কি গো মা,
তুমি ভয় পাচ্ছ কেন কাকিকে দেখে? ঘরে যাচ্ছ কেন? দাঁড়াও না, কাকির সঙ্গে গল্প করি একটু। ও গল্প করবে না কাকি? চলো, তুমি কোথায় একটা নিয়ে যাবে বলছিলে আমাকে, চলো। এসো চন্দনা। আমার মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছিস তুই? আমার ওইটুকু মেয়ে। কোনো প্রশ্নের উত্তর দেয় না সেই অবয়বটা। কেবল দালান থেকে নেমে চন্দনাকে বলতে থাকে, এসো চন্দনা। চন্দনা যেন কেমন সম্মোহিত হয়ে এগিয়ে চলেছে। ধীরে ধীরে মায়া চন্দনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে একটা কুয়োর দিকে। অনিতা চেঁচিয়ে লোক ডাকছে, কিন্তু দূর থেকে এই দৃশ্য দেখে কেউ আর এগিয়ে আসে না। মানুষের সঙ্গে লড়াই করা যায়, কিন্তু অশরীরীর সাথে? চন্দনাকে নিয়ে মায়া এগিয়ে যাচ্ছিল খানিকটা দূরে একটা কুয়োর কাছে। ঠিক এমন সময় চন্দনার হাত কেউ একজন ধরে পড়ল। না মায়া, না, তুই চন্দনাকে নিয়ে যাস না। ওর তো কোনো দোষ নেই বল। আমি বলছি, আমি 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 বলছি সব তুমি ওকে ছেড়ে দাও। সব দোষ আমার রে বোন। আমি তোকে আর তোর বাচ্চাকে কুয়োয় ফেলে সেদিন মেরেছি। আমার চন্দনাকে ছেড়ে দে। ও তো কোনো দোষ করেনি বল, বরং আমি অপরাধী। যা করেছি সব আমি করেছি। আমি বলছি তো, আমি তোকে মেরেছি। আমি 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 সম্পত্তির লোভে পড়ে তোকে সেদিন রাতে কুয়োয় ফেলে মেরেছি। তুই চন্দনাকে ছেড়ে দে, ছেড়ে দে বোন। ছি বৌদি, আমি কিছুটা আগেই আন্দাজ করেছিলাম, আজ তুমি নিজেই স্বীকার করলে। ছি, সম্পত্তির জন্য তুমি আমার বউ আর বাচ্চা কিভাবে মেরে ফেলবে? গ্রামের সকলেই ইতিমধ্যে এই দৃশ্য দেখে জড়ো হয়েছে। বেশ কোলাহল শুরু হয়েছে চারিদিকে। গ্রামের থেকে বেশ কয়েকজন অনিতার মুখে একথা শুনে পুলিশকেও ডেকে এনেছে। পুলিশ এলে আবার সবটা স্বীকার করে অনিতা। অনিতাকে কয়েকজন মহিলা পুলিশ এসে গাড়িতে তুলে নিয়ে থানায় চলে যায়। তবে কুয়োর সামনে দাঁড়িয়ে মায়ার সেই অবয়বটা ধীরে ধীরে কুয়োর মধ্যে ঢুকতে ঢুকতে ফ্যাস ফ্যাসে কণ্ঠে বলল, ঠিক আছে, আমি চন্দনাকে নিয়ে যাব না, কিন্তু এই জমরপুর গ্রামে আমি সব সময় থাকবো। এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে আমি রোজ রাতে ঘুরে বেড়াবো। আমার সঙ্গে সেই কুয়োটাও। সেদিন রাতে আমাকে কেউ সাহায্য করেনি, বহুবার ডেকেছি, কেউ সেদিন এগিয়ে এসে আমাকে আর পৃথিবীর আলো না দেখার ছেলেটাকে কেউ বাঁচায়নি। তাই আমি এর প্রতিশোধ নেব। যেই রাতে ওই কুয়োর দিকে এগিয়ে আসবে আমার কান্না শুনে, আমি তাকে মেরে ফেলবো, আর আমার বাচ্চাটা ওদের ওদের রক্ত খেয়ে খিদের জ্বালা মেটাবে। মায়ার কথাগুলো শেষ হতেই কুয়োটা যেন আপনা আপনি মিলিয়ে যায়। এই ঘটনার পর গ্রামের বেশ কয়েকজন বহুবার তান্ত্রিক ডেকে নিয়ে এসেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। বরং তারা সকলেই গ্রামের এই সমস্যা সমাধান করবার আগেই গ্রাম ছেড়ে কেউ কেউ চলে গেছেন। আবার কেউ কেউ বলেছেন, একে কালো জাদু করা কুয়ো, তার মধ্যে পোয়াতি মেয়ে মানুষ মরেছে। সে বড় শক্তিশালী প্রেত, তাকে আটকাবার কারো সাধ্যি নেই। তবে যেটুকু বুঝেছি, সে কারো ক্ষতি করবে না, সচরাচর তার কাছে না গেলে। বড্ড যন্ত্রণায় মরেছে সে, তাই তো তার বড্ড রাগ। সে শুধু প্রতিশোধ নিতে চায়, তাই প্রতি রাতে ফিরে আসবে, সাথে নিয়ে মৃত্যু ফাঁদ। এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে সেই কুয়োটা ঘুরে ঘুরে বেড়াবে, আর যে ওর ডাকে সাড়া দেবে সেই মৃত্যুর কোলে ঘুমিয়ে পড়বে। আর সেদিন রতনের আনা খেলনাটাও কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল, তাই মায়া সেই খেলনাটা নিয়ে আজও বারবার ফিরে ফিরে আসে সকলের কাছে। চায়ের দোকানদার কথাগুলো বলে থামতেই প্রশান্ত বলল,
তার মানে যতটা শুনেছিলাম ততটা মিথ্যে নয়, সত্যি। কিন্তু সুখেনকে কেন মারল? আমি অবশ্য সেদিন সুখেনকে কুয়োর দিকে ঝুঁকে থাকতে দেখেছিলাম, আর অঞ্জনবাবুও সেদিন কুয়োর ঘটনাকে নিয়ে বারবার মজা করার জন্যই সেদিন ওভাবে মারা গেলেন। সত্যিটা মানতে বড্ড কষ্ট হচ্ছে। দোকানদার বলল, যার যেমন নিয়তি বাবু, তাকে তো সেই পথে হাঁটতে হবে। বিধির বিধান আর কি খণ্ডায়। চায়ের দোকানদারের কথা শেষ হতে না হতেই ঘরের ভেতর থেকে দোকানদারের বউ বেরিয়ে এসে চারিদিকে তাকিয়ে আবার ঘরের ভেতর চলে গেলেন, আর আড়াল থেকে বললেন, এই দোকানটা বন্ধ করো, এক্ষুনি এক্ষুনি করো, তাড়াতাড়ি। কেন? দোকানদার সামনে তাকিয়ে দেখল, আর দোকানদার খানিকটা সামনে একটা কুয়ো। হঠাৎ কানে একটা মহিলার ফ্যাঁসে গলার স্বর শুনতে পেয়ে দোকানদার সঙ্গে সঙ্গে সেখান থেকে চোখ নামিয়ে দোকানদার প্রশান্তকে বলল, আপনি আসেন বাবু, আমি দোকান বন্ধ করব। ঠিক আছে, কত দাম হলো চায়ের? আগে 4 টাকা। প্রশান্ত বেঞ্চ থেকে উঠতে না উঠতেই দোকানদারের ঝাঁপ নামিয়ে দিল। প্রায় ঝুমুরপুর থেকে আর কিছুটা দূরেই একটা গ্রাম। সেখানে একটা স্কুলে যাতায়াত করার জন্য একটা বাড়ি জোগাড় করতে হবে তাকে আজকের মধ্যেই। তাই রাস্তায় ঘাড়ের ব্যাগটা নিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তাকে দেখে একটা টোটো এসে দাঁড়ালো। সেটাতে উঠে পড়ে তারপর প্রশান্ত বলল, আমাকে একটু সামনের গ্রামটায় নিয়ে চলো। একসময় টোটোর ভেতর একটা চেনা গলার স্বর শুনতে পায় প্রশান্ত। আরে এত ভয় পেলে চলে নাকি ভাইয়া? চলো, তোমাকে একটা কুয়োর কাছে নিয়ে যাব। সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে থাকবে, দেখবে মন প্রাণ সব জুড়িয়ে যাবে একদম। এটা কার গলার আওয়াজ শুনতে পেল প্রশান্ত? এটা তো অঞ্জনদার গলার স্বর। কিন্তু তা কি করে সম্ভব? অঞ্জনদা তো মারা গেছে। হঠাৎ পাশ থেকে একটা খেলনার আওয়াজ শুনতে পেল। মনে হলো সেটা কেউ বাজাচ্ছে। টোটোটার সোজাসুজি সিটের পাশে থেকেই আওয়াজটা ভেসে আসছে। চোখের সামনে সব কি দেখছে প্রশান্ত, তা তার নিজেরই বিশ্বাস হচ্ছে না। মরা মানুষ আবার কখনো কথা বলতে পারে নাকি সব তার মনের ভুল? প্রশান্ত প্রচন্ড জোরে জোরে চিৎকার করে বলে ওঠে, কিন্তু তোমরা কি করে ফিরে আসতে পারো? তোমরা তো মরে গেছো। বসার জায়গাটা থেকে দুটো ফ্যাঁসে গলার স্বর সম্মিলিতভাবে ফ্যাঁসে গলায় বলল, আমাকে নিতে এলাম, তুমি তো এখনো আমাদের সঙ্গে যাওনি। টোটো থামাও, আমি নামবো। টোটোকে চালাচ্ছ? কথাটা বলে পাশ ফিরে তাকাতেই প্রশান্ত দেখল টোটোওয়ালার মাথাটা প্রশান্তর দিকে আপনা আপনি ঘুরে গিয়েছে। হাসতে হাসতে সে বলছে, আগে আমি নিধু, ঝড় জলের এক রাতে টোটো চালিয়ে ফিরছিলাম। এমন সময় একটা মেয়ের কান্নার আওয়াজ শুনে এদিক ওদিক তাকাতেই সামনে থেকে একটা ট্রাক প্রচন্ড জোরে এসে আমাকে আর আমার গাড়ি শুদ্ধ এখানেই পিষে দেয়। তারপর থেকে আমি ওই রাস্তা দিয়ে টহল মারি। আর আজ পথে ওনাদের সঙ্গে দেখা হয়ে গেল। চলুন না আমাদের সঙ্গে আপনিও, তারপর আমাদের সঙ্গে থাকবেন। লোকটা কি বলছে এসবের কিছুই যেন বিশ্বাস হয় না তার। চলো না, এই নিধু, কুয়োটা কোথায়? গ্রামের যেই বাড়িতেই আজ থাকো না কেন, ওখানেই ওকে নিয়ে যাব। আমরাও মরতে চাইনি, কিন্তু আমাদেরও মরতে হয়েছে। আজ তুমিও মরবে ওই কুয়োর জলে দম আটকে মায়ার হাতে। টোটোটা আবার ঘুরে ঝুমুরপুরের দিকে এগিয়ে যেতে লাগলো। আর এই 3টে অশরীরীর থেকে বোধহয় প্রশান্তের আজ কোনো নিস্তার নেই। তবুও সে গায়ের জোরে একবার টোটো থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করল, কিন্তু হঠাৎ সে টোটো থেকে ঝাঁপ দিতেই সামনের থেকে প্রচন্ড গতিতে আসা একটা বাস প্রশান্তকে পিষে দিয়ে চলে গেল।
প্রশান্ত যন্ত্রণায় ছটফট করতে করতে রাস্তার পাশে একটা ঝোপে গিয়ে পড়ল। প্রশান্তর 3 দিন পর জ্ঞান ফিরল। সেদিন রাস্তায় ঠিক কি ঘটেছিল সেটাই তদন্তের জন্য একজন পুলিশ অফিসার এসেছিল হাসপাতালে। আপনি এখন কেমন আছেন মিস্টার রায়? প্রশান্ত বলল, আমাকে তো বাসটা পিষে দিয়েছিল, তাহলে আমাকে হাসপাতালে কে ভর্তি করলো অফিসার? একজন লোক, ডাক্তারবাবুর খাতায় নাম লেখা ছিল ভজহরি চৌধুরী। আপনি চেনেন? পরে অবশ্য খোঁজ করেছিলাম, কিন্তু আমি ভালো আছি, কিন্তু কি বলুন, থেমে গেলেন কেন? আপনার অ্যাক্সিডেন্টের 3 ঘন্টা আগে উনি হার্ট অ্যাটাকে সেই রাস্তাতেই মারা গেছেন। পরে খোঁজ করতে গিয়ে জানতে পেরেছি ওনার বাড়ি গিয়ে। কি বলছেন অফিসার? সেটাই তো ভাবছি। একজন মৃত মানুষ আপনাকে হাসপাতালে ভর্তি করে গেল, আবার সাইন করে। কি জানি, হয়তো সব সম্ভব। টান এমন একটা জিনিস অফিসার, হয়তো আমাদের মৃত্যুর পরেও সব বন্ধন ছিন্ন হয় না। প্রায় বেশ কয়েকদিন পর একটা নতুন পরিবার ঝুমুরপুর গ্রামে জায়গা কিনে বাড়ি বানিয়েছে। গৃহপ্রবেশও হয়ে গেছে ইতিমধ্যে। তবে প্রতিবেশীরা গ্রামের এই অদ্ভুত কুয়ো সম্পর্কে তাদের কিছুই বলেনি। প্রীতমের জবটা পাকাপাকি হওয়ার পর শহর থেকে পুরুলিয়ার এখানে পাকাপাকিভাবে আসা ওদের ছোট্ট ছেলে রজতকে নিয়ে। আজ অফিসের কাজে সকাল থেকেই বাড়িতে নেই প্রীতম। বাজারে খুঁটিনাটি কেনাকাটা করে রাতে বাড়ি ফিরতেই সঞ্জনা ঘরের দরজা খুলতেই যাচ্ছিল, এমন সময় সঞ্জনার হাত ছেড়ে মাটিতে পড়ে থাকা একটা খেলনা দেখে সেটা ধরতে যায় রজত। হঠাৎ অন্ধকারে কেউ একজন ওর হাতটা চেপে ধরে, কুয়োর দিকে নিয়ে যেতে থাকে রজতকে। হঠাৎ সঞ্জনা বাইরে বেরিয়ে এসে রজতকে কুয়োর দিকে যেতে দেখে ওর হাত টেনে ধরে। রজতকে বলে, তোর বড্ড সাহস বেড়েছে না? একা একা কুয়োর দিকে যাচ্ছিলিস কেন? যদি পড়ে যেতিস? রজত ওর হাতে একটা খেলনা ঝুনঝুনিটা বাজাতে শুরু করল। সঞ্জনার দিকে তাকিয়ে হাসতে হাসতে হঠাৎ একটা দমকা হাওয়া কোথা থেকে জানি গায়ে এসে লাগলো সঞ্জনার। সঞ্জনার কেমন যেন এক নাগাড়ে কুয়োটার দিকে তাকিয়ে ঠোঁটে একটা বাঁকা হাসি হেসে ক্রমশ এগিয়ে যেতে লাগলো। সেই কুয়োটার দিকে একটা নারী কণ্ঠের উল্লাসের হাসি যেন রাতের সেই গভীরতাকে আরো বেশি গাঢ় করে তুলল। আজকের গল্প এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন হয়েছে। আপনার একটি গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের কিন্তু অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করবে। তাই সকলে সাপোর্ট করুন এবং আমাদের সঙ্গে থাকুন।